আমার অফিসে জয়েন করার আগে আপনি কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলেন, আর সেখানে স্পষ্ট লেখা ছিল 1 বছরের আগে কাজ ছাড়তে পারবেন না আপনি। যদি রিজাইন করেন তো সেক্ষেত্রে আমি আইনি পদক্ষেপ নেব। আধারের কথায় জোনাকি ছলছল চোখে তাকালো। সেদিকে আধারের কোনো ভ্রুক্ষেপ নেই। অতঃপর জোনাকির কোনো কথা না শুনে গটগট করে সেখান থেকে চলে যায় সে। জোনাকি বেশ কিছুক্ষণ সেখানে একইভাবে দাঁড়িয়ে থেকে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। 8:30টার মতো বাজে। এলোমেলো পায়ে রাস্তায় হাঁটছে জোনাকি। ওর সব কিছু অসহ্য লাগছে, বিশেষ করে এই আধার রিজন নামের মানুষটাকে। ওর জীবনটা তেজপাতা বানিয়ে ফেলছে একেবারে। একটা বছর যে কবে শেষ হবে। আপুই খেতে দে তাড়াতাড়ি, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। খাবার টেবিলে বসে উক্ত কথাটি বলল জোনাকি। জল দ্রুত হাতে কিচেনে খাবার গরম করে প্লেটে সাজাতে সাজাতেই বলল, এই তো হয়ে গেছে, আর একটু। জোনাকি টেবিলে কনুই ভর দিয়ে গালে হাত রেখে বসে আছে। ঘড়ির কাঁটায় বিকাল 4:09। জল 2 প্লেটে সুন্দর করে খাবার সাজিয়ে এনে রাখলো টেবিলে। 2 প্লেটে খাবার দেখে জোনাকি ভ্রু কুঁচকে বলল, আপুই তুই আজও না খেয়ে বসে আছিস? জল চেয়ার টেনে বসে মুচকি হেসে বলল, অফিস জয়েন করেছিস পর থেকে তো আর একসঙ্গে দুপুরের খাবার খাওয়া হয় না। বৃহস্পতিবার আর শুক্রবার দুটো দিন যেহেতু একসাথে খাওয়ার সময় থাকে, তাহলে কেন সেই সময়টা হাতছাড়া করব? এ ব্যাপারে আর কিছু বলল না জোনাকি। ও জানে এ বিষয়ে যতই বারণ করা হোক জল সে বারণ শুনবে না। জোনাকি খাবার প্লেট টেনে নিজের সামনে নিয়ে বলল, আমার ফেভারিট চিংড়ি ভুনা। বাহ, আজকের খাবারটা একদম জমে যাবে। নিজের কেবিনে অলস ভঙ্গিতে বসে আছে জোনাকি। আধারের বাড়িতে সেদিনকার সেই ঘটনার আজকে 17 দিন চলে। সেদিনের পর থেকে আধার আর কোনোরূপ বাজে ব্যবহার করেনি, আর এক গাদা কাজ বা ফাইল দিয়েও বসিয়ে রাখেনি। পর্যাপ্ত পরিমাণে কাজই দেয় জোনাকিকে। এই যে এখন যেমন কাজ নেই, তাই চুপচাপ বসে আছে। আবার যখন আধারে ডাক পড়বে তখনই হুড়মুড়িয়ে তার কেবিনে যেতে হবে। এভাবেই চলছে সব কিছু। জোনাকি আসবো। মাথা তুলে দরজার দিকে তাকায় জোনাকি। নিলয় দাঁড়িয়ে আছে। ও এই অফিসে কাজ করে। জোনাকির সাথে মোটামুটি ভালোই সম্পর্ক। জোনাকি একগাল হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন না। নিলয় হেসে কেবিনে প্রবেশ করে। চেয়ার টেনে বসে বলে, ঝিমোচ্ছ যে? কাজবাজ নেই কোনো? চা কফি কিছু দিতে বলি? চা হলে মন্দ হয় না। নিলয় একজন স্টাফকে ডেকে 2 কাপ চা দিয়ে যেতে বলল। চা দিয়ে যেতে শুরু হলো দুজনের টুকটাক আড্ডা। আড্ডার ফাঁকে নিলয় ছেলেটা অদ্ভুত দৃষ্টিতে দেখছে জোনাকিকে। জোনাকির সেদিকে কোনো হেলদোল নেই। ও নিজের মতো চা খাচ্ছে আর নিলয়ের কথা শুনছে। মাঝে প্রয়োজন পড়লে হুহা করছে। এতক্ষণে সব কিছু নিজের কেবিন থেকে দেখছিল আধার। এবারে আর নিতে পারল না, সাথে সাথেই ফোন করলো। জোনাকি ফোন তুলতে আধার দাঁতে দাঁত চেপে বলল, মিস জোনাকি, এটা আপনাদের আড্ডার জায়গা না। আড্ডা দিতে হলে আমার অফিস থেকে বেরিয়ে তারপর দিন। কাজের এখানে কাজ বাদ দিয়ে এরকম হাসি ঠাট্টা চলবে না। জোনাকি মিনমিন করে বলল, আমার তো আপাতত কোনো কাজ নেই স্যার, কি করব আমি? এক্ষুনি আমার কেবিনে আসুন, 1 সেকেন্ডও যাতে লেট না হয়। কথাটা বলে খট করে লাইন কেটে দেয় আধার। জোনাকি হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনার সাথে পরে কথা হবে। স্যার ডেকেছেন আমাকে। কথাটা বলে একরকম ছুটে গেল সে। জোনাকি যেতে আধার বলল, বসুন। ভয়ে ভয়ে বসলো জোনাকি। আধার 2টা ফাইল এগিয়ে দিয়ে বলল, এ দুটো এখানে বসে চেক করে দেখাবেন আমাকে। জোনাকি মাথা নাড়িয়ে ফাইল দেখায়, মনোযোগ দেয়।
আধার চেয়ারে হেলান দিয়ে সেদিকে খানিকটা সময় তাকিয়ে থেকে উঠে যায়। তারপর নিজেই 2 মগ কফি বানিয়ে একটা জোনাকির সামনে রাখে। জোনাকি অপ্রস্তুতভাবে তাকায়। এরকম কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, কল্পনাও করেনি আধার রিজন কখনো নিজে কফি বানিয়ে ওর দিকে বাড়িয়ে দিবে। আধার থমথমে গলায় বলল, ফাইল দেখতে দেখতে কফিটা শেষ করুন, তাহলে আর ঝিমুনি ভাবটা থাকবে না, ফলে ফাইল দেখাতেও কোনো ভুল হবে না। কথাটা বলে সে নিজের মগ নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ায়, মনোযোগ সহকারে দৃষ্টি রাখে ঢাকার ব্যস্ত নগরীর দিকে। জোনাকি কিছুক্ষণ কফির দিকে তাকিয়ে রইল। লোকটা নিজে ব্ল্যাক কফি চিনি ছাড়া খেলেও ওর জন্য দুধ চিনি সহকারে কফিটা বানিয়েছে। অতঃপর এক চুমুক কফি নিতেই বুঝলো, না, লোকটা মুখে তেতো তেতো কথা বললেও কফিটা বেশ ভালোই বানায়। হসপিটাল থেকে সবে বেরিয়েছেন রাজিয়া, তার খুব কাছের বান্ধবী হসপিটালে ভর্তি। তাকে দেখতে এসেছিলেন রাজিয়া, এখন বাসায় ফিরবেন। হসপিটাল থেকে বেরিয়ে বেশ কবার ড্রাইভারকে কল করলেন। শেষবার ড্রাইভার কল তুলে বলল, ম্যাডাম, আমি স্বচ্ছ ভাইকে ফোন করে বলছি আপনাকে নিয়ে আসতে। গাড়ি নষ্ট হয়ে গেছে, গ্যারেজে আছি আমি, ঠিক করতে বেশ কিছুটা সময় লাগবে। তার প্রয়োজন নেই, আমি ট্যাক্সি ডেকে চলে যাচ্ছি। লাইন কেটে দিল রাজিয়া। তিনি জানেন স্বচ্ছ এই মুহূর্তে নতুন একটা প্রজেক্ট নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে, তাই আর ছেলের ঝামেলা বাড়াতে চাইলেন না তিনি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ট্যাক্সি না পেয়ে এবার তিনি ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। এক কিনার দিয়ে হাঁটছিলেন তিনি, হুট করে একজনের সাথে ধাক্কা লেগে কিছুটা রাস্তায় চলে যান। সেই মুহূর্তে একটা বাস ধেয়ে আসে সেদিকে। এদিকে আচমকা হত বিহ্বল হয়েছে রইলেন তিনি। হঠাৎই কেউ একজন ওনার হাত ধরে টেনে সরিয়ে আনেন। রাজিয়ে বেঁচে গেলেও সেই ব্যক্তিটি একটা রিকশার সাথে বাড়ি খেয়ে তার কনুইটা বিচ্ছিরিভাবে কেটে যায়। রাজিয়া দ্রুত পায়ে মেয়েটিকে ধরে এক সাইডে নিয়ে আসে। মেয়েটির কনুই থেকে রক্ত বেরোচ্ছে ততক্ষণে। রাজিয়া ব্যস্ত কণ্ঠে বলে, ইস, আমাকে বাঁচাতে গিয়ে তুমি রক্তাক্ত হলে। নাম কি তোমার মা? মেয়েটা একবার নিজের কেটে যাওয়া কনুইয়ের দিকে তাকিয়ে বলল, জি, জল। আমার নাম জল। রক্ত এভাবে থামবে না মনে হচ্ছে। পাশেই হসপিটাল, চলো আমার সাথে। জল যেতে না চাইলেও রাজিয়া ওকে এক প্রকার জোর করে হসপিটালে নিয়ে যায়। সেখানে কনুইয়ে ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করালো। ততক্ষণে স্বচ্ছ চলে এসেছে সেখানে। রাজিয়া নিজেই ফোন করে ছেলেকে ডেকেছেন। মেয়েটাকে বাসায় পৌঁছে দিতে হবে, ট্যাক্সির জন্য কতক্ষণ আর অপেক্ষা করবে, তাই ডেকে নিলেন ছেলেকে। স্বচ্ছ হন্তদন্ত হয়ে ছুটে রাজের সামনে দাঁড়িয়ে তার 2 বাহু চেপে ধরে বলল, তুমি ঠিক আছো মা? তোমার লাগেনি তো কোথাও? আমার কিচ্ছু হয়নি বাবা, আমার জন্য জলের কনুইটা বিচ্ছিরিভাবে কেটে গিয়েছে। স্বচ্ছ জলের দিকে তাকাতেই থমকালো। এটা তো সেই মেয়েটা যে ওকে ভুলবশত ভিজিয়ে দিয়েছিল। জলও বেশ অবাকই হয়েছে স্বচ্ছকে দেখে। সেদিনের ঘটনার জন্য লজ্জায় মাথা নোয়ালো সে। স্বচ্ছ জলের সামনে দাঁড়িয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জল, আমার মায়ের জীবন বাঁচানোর জন্য। অবশ্য ধন্যবাদেও এটা কম হয়ে যায়, আর আমরা সত্যি খুব দুঃখিত। আমাদের জন্য আপনার হাত কেটে গেছে। জল ধীর স্বরে জবাব দেয়, এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। একজন মানুষ হিসেবে একজন মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়েছি, জাস্ট এতটুকুই। স্বচ্ছ আর কিছু বলল না। রাজিয়া জলকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, বসো মা, আমি চলে যেতে পারবো আন্টি, সমস্যা হবে না কোনো। আহা, বসো না, তোমাকে এভাবে একা ছাড়তে পারি না আমি। তার উপর আমার জন্যই তোমার এই অবস্থা। অগত্যা গাড়িতে বসতেই হলো জলের। পাশে রাজিয়াও বসেছে। স্বচ্ছ সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। রাজিয়া জলের পরিবার সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জিজ্ঞেস করছে। জলও হাসি মুখে উত্তর দিচ্ছে সব কিছুর। সে হাসি মাখা মুখটাকে লুকিয়ে চুরিয়ে
বারবার লুকিং গ্লাসে দেখছে স্বচ্ছ। রাত 8টা বাজে, অফিসের সব কাজ শেষ, কেবিনের সব কিছু গোছগাছ করে বেরোতে জোনাকি সামান্য দেরি হয়ে গেল। লিফটের কাছে এসে দেখলো দরজা বন্ধ হয়ে আছে। হুড়মুড়িয়ে লিফটে ঢুকে একজনের শক্তপোক্ত বুকের সাথে বেশ জোরে সোরে একটা ধাক্কা খেলো জোনাকি। ততক্ষণে লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। ধাক্কা খেয়ে আবার পিছনে লিফটের দরজার সাথে বাড়ি খেতে গেলেই আধার জোনাকির বাহু চেপে ধরে। জোনাকি ভয়ে চোখ বন্ধ করে আছে। পিট পিট করে চোখ খুলতেই দেখে আধারের মুখটা। শেষ পর্যন্ত এই লোকটার সাথে ধাক্কা খেতে হলো ওর। এখন নিশ্চয়ই কয়েকটা কড়া কড়া কথা শুনিয়ে দিবে, এই ভেবে জোনাকি নিজেকে প্রস্তুত করে নিল কথাগুলো হজম করতে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আধার কিছুই বলল না। জোনাকির বাহু ধরে টেনে সোজাভাবে দাঁড় করিয়ে দিয়ে বলল, নেক্সট টাইম যেন আপনাকে এভাবে ছোটাছুটি করতে না দেখি আমি। আপনি এখন আর বাচ্চা নন, সব কিছুতে এত হুড়োহুড়ি কেন আপনার? জোনাকি মাথা নিচু করে বলল, সরি স্যার, আর এমন হবে না। তারপর পিনপতন নীরবতা লিফটে। এই মুহূর্তে ওরা দুজন ছাড়া আর কেউই নেই। নিচতলায় এসে লিফট থামতে আধার হনহনিয়ে বেরিয়ে চলে গেল। এবার আর জোনাকি বের হবার জন্য তাড়াহুড়ো করেনি, ধীরে সুস্থে বেরিয়েছে। পাছে লোকটা যদি আবার কিছু বলে, যদি ধমকায় সে ভয়ে। জলের হাতে ব্যান্ডেজ দেখে জলের মা জাহানারা আটকে উঠল। জলকে ধরে এনে সোফায় বসে তিনি একের পর এক প্রশ্ন করছেন। বাবা আনিসুজ্জামানও বেশ চিন্তিত। মেয়েকে এভাবে দেখে জল ওর বাবা মাকে শান্ত করে সবটা বুঝিয়ে বলল। আনিসুজ্জামান বলল, এরপর থেকে সাবধানে চলাফেরা করবে। আল্লাহ সহায় ছিলেন বলে ওই ভদ্র মহিলা আর তোমার কিছু হয়নি। জল সম্মতি জানিয়ে বলল, চিন্তা করো না, দুদিনেই ক্ষত শুকিয়ে যাবে। দুদিনেই ক্ষত শুকিয়ে যাবে। আমি ঘরে যাচ্ছি। জোনাকির ফাইল দেখা শেষ। আধার তখনও কফির খালি মগটা হাতেই জানালার ধারে দাঁড়িয়ে আছে। জোনাকি দাঁড়িয়ে কাপা স্বরে বলল, ফাইল চেক করা শেষ, সব কিছু ঠিকঠাক আছে স্যার। বাইরের দিকে নজর রেখে আধার ছোট্ট করে জবাব দিল, গুড, আমি তাহলে আসছি। কথাটা বলে জোনাকি বের হতে গেলে আধার থমথমে গলায় বলল, যেতে বলিনি, চুপচাপ বসে থাকুন আপনি। জোনাকি আমতা আমতা করে বলে, কিন্তু কোনো কাজ? আধার ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে তাকাতেই জোনাকি দ্রুত বসে পড়ল। আধার আগের ন্যায় বাইরের দিকেই দৃষ্টি তাক করে। জোনাকি টেবিলে মাথা রেখে আপন মনে বিড়বিড় করতে থাকে। প্রায় মিনিট 10 পরে আধার এদিকে ঘুরে জোনাকিকে টেবিলে মাথা রেখে ঘুমাতে দেখে ভ্রু কুঁচকে আসে ওর। এভাবে এত দ্রুত কারো ঘুম আসে জানা ছিল না তো। মেয়েটা বোধহয় নিজেই ভাবিনি এভাবে ঘুমিয়ে পড়বে ও। আধার বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জোনাকির পাশের চেয়ারটা টেনে ওর সামনে বসে। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ছিমছাম গড়নে সাদামাটা দেখতে একটা মেয়ে। মুখে কোনো আধুনিকতার ছোঁয়া নেই, নেই কোনো সাজগোজের চিহ্ন। গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা, ছোট ছোট কাটা চুলগুলো কপাল আর সারা মুখে এসে লেপ্টে আছে। অতি সাধারণ একটা মেয়ে, অথচ চোখ মুখে মায়া যেন উপচে পড়ছে। স্নিগ্ধ সুন্দর লাগছে। হঠাৎই একটা নিষিদ্ধ ইচ্ছা জাগলো আধারের মনে। কেন জাগলো জানে না, তবে মনে হচ্ছে চোখ মুখে লেপ্টে থাকা চুলগুলো মেয়েটার ঘুমে ডিস্টার্ব করছে। চুলগুলো কানের পিঠে গুজে দিতে ইচ্ছে করছে। হঠাৎই এই ইচ্ছে উদয় হলো কেন বুঝতে পারছে না, তবে নিজের ইচ্ছেকে প্রশ্রয় দিল না সে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় রাত 10:30। স্বপ্ন নীর এর সকলেই খেয়ে দিয়ে যার যার রুমে চলে গিয়েছেন এই মুহূর্তে। আমিনা বেগম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় শাহাদাত রেজন এবং রাজিয়া দরজায় কড়া নাড়ে। আমিনা বেগম ভিতরে আসতে বলল। আমিনা বেগম দুজনকেই বসতে বলে বলল, কিছু বলবা ছোট বউ? রাজিয়া উসখুস করছে বলতে, কিন্তু পারছে না।
শাহাদত রেজওয়ানকে ইশারা করছে বলার জন্য। সেদিকে তাকিয়ে আমিনা বেগম ফের বলল, শাহাদত, তুমি বলো, কি বলতে চাও? আসলে মা, স্বচ্ছর মায়ের একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। ও চায় মেয়েটাকে আমাদের স্বচ্ছের বউ করে আনতে। বেশ, তাতে সমস্যা কোথায়? রাজিয়া এবার বলল, আসলে মা, আধার তো এবারে বড় ছেলে। ওর আগে স্বচ্ছকে বিয়ে করানোটা কেমন না? বলেছিলাম কি, আধারের থেকে অনুমতি নিয়ে ওর জন্য মেয়ে দেখলে হয় না? তারপর না হয় দুই ভাইয়ের বিয়ে একসাথে হবে। কথাটা আমিনা বেগমের বেশ মনে ধরেছে, কিন্তু আধার যে ছেলে, সে কি বিয়ে করতে রাজি হবে? ভাবলেন কিছুক্ষণ তিনি, তারপর বললেন, নিশিবু আর আধার আর স্বচ্ছকে ডাকো। ও হ্যাঁ, তৈমুরও যাতে আসে। মিনিট দুয়েকের মধ্যে আমিনা বেগমের ঘরে নিশি, আধার আর স্বচ্ছ এবং তৈমুর এসে হাজির হলো। আমিনা বেগম সব কিছু বলতে নিশি ভাইয়ের দিকে তাকালো, তার কোনো ভাবাবেগ নেই। তারপর আবার স্বচ্ছর দিকে তাকালো, ওর মুখটা একটু মলিন লাগছে। নিশি ভ্রু কুঁচকে ফেললো। তৈমুর বলল, এ তো বেশ ভালো কথা দাদু। তা কাকিমা আমাদের স্বচ্ছর জন্য কোন মেয়ে পছন্দ করেছেন? শেষ কথাটা রাজিয়াকে উদ্দেশ্য করে বলল তৈমুর। রাজিয়া বেশ হাসি মুখে বলল, কাল বললাম না সবাইকে জলের কথা? মেয়েটা বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে। ওকে আমার বেশ ভালো লেগেছে। কি সুন্দর মায়া মুখ। আমি শিওর তোমাদেরও ভালো লাগবে ওকে। মায়ের মুখে জলের কথা শুনে চমকে তাকায় স্বচ্ছ। জলকে পছন্দ হয়েছে রাজিয়ার? বাহ, তাহলে তো সোনায় সোহাগা। আর স্বচ্ছকে আলাদা করে কিছুই করা লাগবে না। ছক্কা তো রাজিয়াই মেরে দিয়েছে। এখন শুধু দেখার পালা জলের পরিবার কি বলে। এতক্ষণ চুপচাপ থেকে আধার বলল, হ্যাঁ তো, স্বচ্ছকে বিয়ে করাও, সমস্যা কি এতে? নিশি বলল, ভাই, আমরা একটা সোসাইটিতে থাকি, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। এখন তোর আগে যদি স্বচ্ছ বিয়ে করে, নানান মানুষে নানান কথা বলবে না? সোসাইটির কথায় কান্না দিলেই হয়। তৈমুর বলল, কি হচ্ছে আধার? বিয়ের মালা তো একদিন গলায় পড়তেই হবে, তাহলে এখনই পড়লে সমস্যা কি? তোমার আলাদা কোনো পছন্দ থাকলে বলো, আমরা সেখানে কথা বলবো। আর যদি সেরকম কিছু না থাকে, তবে আমরা মেয়ে দেখা শুরু করি। প্রয়োজন নেই তৈমুর ভাই। আচ্ছা, আমরা দেখব না মেয়ে, তবে পছন্দের কেউ আছে নিশ্চয়ই? তৈমুরের প্রশ্নের জবাবে আধার ছোট্ট করে বলল, না। আমিনা বেগম তেজি গলায় বলল, তাহলে তুমি বলতে চাইছো তুমি বিয়ে করবে না? এভাবেই থাকবো আজীবন সেটা বলিনি। যখন মনে হবে না এখন বিয়েটা করে নেওয়া দরকার, তখনই করব। তোমরা স্বচ্ছর বিয়ে নিয়ে ভাবো। কথাটা বলে চলে যেতে চেয়েও থামে আধার। রাজিয়াকে উদ্দেশ্য করে বলে, কাকিমা, তোমার যে মেয়েকে পছন্দ, কাল সবাই মিলে গিয়ে কথাবার্তা বলে বিয়ে পাকা করে ফেলো। গটগট করে চলে যায় আধার। আমিনা বেগম, নিশি আর তৈমুর সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। ছেলেটা ছোট থেকেই একগুঁয়ে, নিজে যা বলবে তাই করবে। ছোট থেকে মা বাবার আদর ছাড়া বড় হয়ে ছেলেরা বুঝি এমনই হয়। আমিনা বেগম, শাহাদত রেজওয়ান, রাজিয়া, ওনারা কখনো নিশি আর আধারকে মা বাবার অভাব বুঝতে দেয়নি। তবুও তাদের অভাব কি কখনো পূরণ হয় না? তৈমুর হাসান পেশায় একজন ব্যাংকার, স্বপ্ননীর এর একমাত্র মেয়ে জামাই। বাবা মা দুজনে গ্রামে থাকেন, আর কোনো ভাই বোন নেই তৈমুরের। তৈমুর আর নিশি মাঝে মধ্যে সেখান থেকে গিয়ে ঘুরে আসেন। ওনাদের অনেকবার বলা সত্ত্বেও তারা নিজেদের বাপ দাদার ভিটে ছেড়ে শহরের ইট পাথরের দালানে এসে থাকবে না। তৈমুর প্রথমে আলাদা ফ্ল্যাট নিয়েই থাকতো নিশিকে নিয়ে, কিন্তু নিশি সেখানে একা একা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই এই বাড়ির সকলের অনুরোধে তৈমুরের বাড়িতে থাকতে রাজি হয়েছে। আমিনা বেগমের ঘর থেকে এসে তৈমুর ল্যাপটপ নিয়ে বসেছে। কিছু কাজ ইনকমপ্লিট আছে, সেগুলোই কমপ্লিট করছে এই মুহূর্তে। নিশি এখনো আসেনি ঘরে। তৈমুরের কাজ শেষ হতেই ও বিছানায় টান হয়ে শুয়ে অপেক্ষায় রইল তার একমাত্র বউয়ের। মিনিট 5
পেরোতেই নিশি ঘরের দরজা লক করলো, লাইট অফ করে বিছানায় শুতে শুতে প্রশ্ন করলো, ঘুমিয়ে পড়েছো? সরি, দাদুর সাথে কথা বলে আস্তে আস্তে লেট হয়ে গেল। তৈমুর এক টানে নিশিকে নিজের বুকের উপর নিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমাকে বেশিক্ষণ অপেক্ষা করাবে না, বলেছিলাম না এ বাড়িতে থাকলে তোমার অনুপস্থিতি ভালো লাগে না আমার। আচ্ছা বাবা, সরি। আর 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 হ্যাঁ শোনো না, পরশু তো শুক্রবার, ওই দিন সবার অফ ডে, তাই দাদু ঠিক করেছে শুক্রবারে সবাই মিলে স্বচ্ছর জন্য জলকে দেখতে যাবে। শুনলেই তো তখন তোমাকেও কিন্তু যেতে হবে, না গেলে হয় না। কেন হবে তৈমুর? তুমি আধার, স্বচ্ছ ওদের একমাত্র দুলাভাই, আর তুমি যাবে না? আচ্ছা আচ্ছা যাব। খুশি আবার? ভীষণ। সপ্তাহে একবার শুক্রবারে একটা দিন। জোনাকিকে বারবার ডাকা সত্ত্বেও বেলা 9টার আগে ঘুম থেকে টেনে তোলা যায় না। আজকেও তার ব্যতিক্রম হলো না। 9টার দিকে উঠে ফ্রেশ হয়ে দুই বোনে একসাথে নাস্তা করতে বসলো। আনিসুজ্জামান সোফায় বসে টিভিতে খবর দেখছেন, জাহানারা পাশেই বসা। তিনি দুই মেয়েকে জিজ্ঞেস করলেন, কি খাবি আজকে? যা খাবি দ্রুত বল, ঝটপট রান্না সারতে হবে, আজকে তো আবার জুম্মার দিন। দুজনেই জবাব দিল, যা খুশি রাঁধো। জাহানারাও আর প্রশ্ন করল না। দুপুরের খাবার দাবার খেয়ে যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে জোনাকি আর জল অবশ্য এক ঘরেই থাকে, আর একটা ঘর সবসময় ফাঁকা পড়েই থাকে। দুই বোন জমিয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। জোনাকি গায়ে ওড়না জড়িয়ে এসে দরজা খুলতে সামনের মানুষগুলোকে দেখে অবাক। তেমনি অবাক হয়েছে নিশি, আমেনা বেগম, ওনারাও। জোনাকি দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, আরে ম্যাম, দাদু আপনারা আসুন প্লিজ। সবাই হাসি মুখে ঘরে ঢুকে সোফায় বসলো। ততক্ষণে জাহানারা এবং আনিসুজ্জামান এসে উপস্থিত হয়েছেন। এসেছে জলও। স্বচ্ছ এক পলক জলের দিকে তাকাতেই জল মাথা নামিয়ে ফেলে। জোনাকি স্বচ্ছর পাশে দাঁড়িয়ে বলে, দাঁড়িয়েছেন কেন স্বচ্ছ স্যার? প্লিজ বসুন। স্বচ্ছ বসলো। জোনাকি ওর বাবা মায়ের সাথে সকলের পরিচয় করিয়ে দিল। আমিনা বেগম সরাসরি বলে দিলেন, আপনাদের অনুমতি না নিয়ে আমরা স্বচ্ছর জন্য আপনার মেয়ে জলকে দেখতে এসেছি, দুঃখিত। কথাটা শুনে জল দ্রুত নিজের ঘরে ঢুকে পড়ল। হুট করে লজ্জা লজ্জা লাগছে ওর। আনিসুজ্জামান বলল, ছি ছি, এভাবে বলবেন না, মেয়ে বড় হয়েছে, সম্বন্ধ কম বেশি আসবেই। এভাবে কথা চালাতে শুরু করলেন সকলে। জোনাকি আর জাহানারা রান্নাঘরে গেল। ফ্রিজে অল্প কিছু ফলমূল আছে, এতে হবে না। তাই জাহানারা জোনাকিকে দ্রুত সামনের বাজার থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসতে বলল। জোনাকি ঘরে ঢুকে পার্স হাতে নিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। সিঁড়ি বেয়ে দ্রুত নামতে গেলে কারোর সাথে ধাক্কা লেগে থেমে যায়। মাথা ডলতে ডলতে বলল, সরি, আমি আসলে খেয়াল। উপরে তাকাতেই আধারকে ভ্রু কুঁচকানো অবস্থায় দেখে ভয়ে ঢোক গিলল। সবাই এসেছে, বেশ ভালো কথা। এই কাঠখোট্টা লোকটাকে কে আসতে বলেছিল ভাবছে জোনাকি। কিছু সেকেন্ড বাদে ভাবনা চিন্তা সাইডে ফেলে বলল, স্যার আপনিও এসেছেন? আমি আসাতে খুশি না। থমথমে গলায় প্রশ্ন আধারের। জোনাকি জোর করে হাসার চেষ্টা করে বলল, অবশ্যই খুশি, আপনি ভিতরে গিয়ে বসুন। কথাটা বলেই ছুটে চলে গেল জোনাকি। আধার সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। মেয়েটা কি সবসময় এরকম দৌড়ঝাঁপের পরেই থাকে? স্বচ্ছর পরিবারের সকলের বেশ পছন্দ হয়েছে জলকে। আনিসুজ্জামানেরও না বলার কোনো উপায় নেই। ছেলে ভালো, শিক্ষিত, তারপর এত ভালো ঘর থেকে সম্বন্ধে আসলে কোন মেয়ের বাবা না করে? সবাই তো চায় তার মেয়েকে আজীবন সুখী দেখতে। এদের দেখে যতটা মনে হলো এরা বেশ ভালো মনের মানুষই। রাজিয়ার সাথে আংটি নিয়ে এসেছিল, আজকে জলকে আংটি পরিয়ে যায় ওনারা। সাথে আমিনা বেগমও একজোড়া
সোনার বালা পরিয়ে দেয় জলের হাতে। সামনে শুক্রবারে ওদের বিয়ে, ঘরোয়াভাবে আয়োজন করবে বিয়ের। প্রস্তাবটা শাহাদত রিজওয়ানের। খোঁজ খবর নেওয়ার সময় উনি আনিসুজ্জামানের আর্থিক অবস্থার কথাও জেনেছেন। আপাতত রিটায়ার্ড উনি। ছোট মেয়ে জোনাকি সবেই কাজে জয়েন করেছে, তাও আবার ওনাদের অফিসে। এই মুহূর্তে বড় করে বিয়ের আয়োজন করতে গেলে আনিসুজ্জামানের যেটুকু জমা অর্থ আছে সব খরচ হয়ে যাবে। ছোট মেয়েটাও তো এখনো আছে, তার উপর আনিসুজ্জামানের চিকিৎসার খরচ, সাংসারিক খরচ তো আছে। তাই আর ঝামেলায় ফেললেন না ওনাকে। আনিসুজ্জামান চেয়েছিলেন 2 মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে। যতটুকু ওনার সামর্থ্যের মধ্যে আছে ততটুকুই করতে চেয়েছিলেন। সেটুকুতেও বারণ করে শাহাদত রেজওয়ান এবং আমেনা বেগম। রাজিয়া নিজেও সায় জানিয়েছে। ওনাদের বক্তব্য সামনে শুক্রবারে অল্প কয়েকজন এসে বিয়ে পড়িয়ে মেয়ে নিয়ে যাবে। তারপর স্বপ্ননীর বেশ বড়সড় করে রিসেপশনের আয়োজন করবে। তাতে নীরব সম্মতি জানিয়েছেন আনিসুজ্জামান। আজকেও নিলয়ের সাথে সবে আড্ডাটা জমে উঠেছিল জোনাকির। সাথে আরও 2জন কলিগ, রেহান এবং বৃষ্টিও ছিল। নিজের কেবিনে প্রবেশ করার আগে জোনাকির দিকে বাঁকা চোখে একবার তাকালো। তারপর ওদের 4 জনের সামনে দাঁড়াতেই সকলে দাঁড়িয়ে সালাম জানিয়ে বলল, গুড মর্নিং স্যার। মর্নিং, ছোট্ট করে জবাব দিয়ে ফের ফাঁকা চোখে তাকায় জোনাকির দিকে। জোনাকি মাথা নিচু করে নেয়। আধার দাঁতে দাঁত চেপে বলে, এটা অফিস, আপনাদের আড্ডাখানা না। নেক্সট টাইম থেকে যেন অফিস টাইমে কোনো আড্ডা না দেখি আমি। কথাগুলো বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তারপর আবার থেমে গিয়ে পিছনে ফিরে জোনাকির দিকে তাকিয়ে বলে, মিস জোনাকি, কাল যে ফাইলগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে কেবিনে আসুন আপনি। কথাটা বলে আর দাঁড়ায় না আধার। সবাই ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে যার যার ডেস্কে বসে পড়ে। জোনাকি নিজের কেবিনে ঢুকে ফাইলগুলো নিয়ে দ্রুত আধারের কেবিনের দিকে পা বাড়ায়। আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। স্বচ্ছ বলছিলাম। নামটা শুনে জলের হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ওদের বিয়ে পাকা হওয়ার আজকে 2 দিন হলো। 2 দিন লোকটা একেবারের জন্য ফোন করেনি। ভেবেছিল লোকটার বোধহয় এই বিয়েতে মন নেই, নতুবা একেবারে বিয়ের পরে কথা বলবে। নিজে নিজেই সব ভেবে নিয়েছিল জল। তাই এই মুহূর্তে স্বচ্ছর ফোন সে নিজেও আশা করেনি। কখনো ভেবেছিল যে লোকটাকে ভুলবশত ভিজিয়ে দিয়েছিল সে লোকটার সাথে ওর বিয়ে হবে। জল তো প্রায় ভুলেই গিয়েছিল স্বচ্ছকে। 4 দিন আগে স্বচ্ছর মাকে বাঁচাতে গিয়ে আবার দেখা হলো স্বচ্ছর সাথে। 2 দিন পরে বিয়ের প্রস্তাব নিয়ে আসে সপরিবারে। সত্যি এমনটা কোনো কালে চিন্তা ভাবনাতে আসেনি জলের। জলকে চুপ থাকতে দেখে স্বচ্ছ বলল, কথা বলছো না যে? কাঁপা কাঁপা স্বরে জবাব জলের, হ্যাঁ শুনছি, বলুন। কেমন আছো আঙ্কেল আন্টি? সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো। প্রত্যুত্তরে জল কি বলবে আর ভেবে পেল না। স্বচ্ছ ফের বলল, বিকেলে দেখা করি আজ। নিশ্চুপ রইল জল। স্বচ্ছ আবারও বলল, আসবে? হুঁ। দেখা করতে চাও না আর একটু ভালোভাবে জানা শোনা হোক আমাদের? না মানে আসলে জাহানারা ডাকলেন জলকে। জল যেন সুযোগ পেল পালানোর। দ্রুত কণ্ঠে বলল, মা ডাকছে, রাখছি। কথাটা বলে চটজলদি লাইন কেটে দেয় জল। স্বচ্ছ জলের নাম্বারের দিকে তাকিয়ে মাথা চুলকে মুচকি হাসে। আধারের কেবিনের সামনে এসে দাঁড়িয়ে আছে জোনাকি। হাতে 3 দিনের ছুটি চেয়ে অ্যাপ্লিকেশন লেটার নিয়ে এসেছে। কাল জল আর স্বচ্ছর হলুদ। যদিও বা তেমন অনুষ্ঠান হবে না হলুদে। জোনাকি ওরা নিজেরাই হলুদ লাগাবে জলকে। স্বচ্ছর পরিবার থেকে কেউ আসবে কিনা সেটাও এখনো ঠিক করা হয়নি। আধার ছুটি দিবে কিনা সেটাই ভাবছে ও। মনে সাহস জুগিয়ে দরজা খুলে বলল, মে আই? জোনাকি পুরো কথা শেষ করার আগে ভিতর থেকে আধার বলল, কাম। গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে জোনাকি আধার ল্যাপটপে ব্যস্ত। একেবারের জন্য সেখান থেকে দৃষ্টি সরেনি। জোনাকি খামটা টেবিলে রাখলো। কিছু সেকেন্ড বাদে আধার খাম খুলে
অ্যাপ্লিকেশন দেখে বলে, কাজে নতুন জয়েন করেছেন আপনি, বড়জোর 1 মাস কি তার কিছু বেশি, এর মাঝে 3 দিনের ছুটি। জোনাকি মাথা নিচু করে ফেললো, ভেবে নিল লোকটা ছুটি দেবে না। ছুটি দিবি না ভালো কথা, কড়া কড়া কথা শোনাবি কেন বেটা বজ্জাত। মনে মনে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল জোনাকি। তারপর উল্টো ঘুরে চলেই আসছিল। তখনই আধার থমথমে রাশভারী গলায় বলল, কাল হাফ ডে অফিস। অফিস শেষ করে তারপর বোনকে হলুদ লাগাবেন। আমি যতদূর জানি হলুদের প্রোগ্রাম সন্ধ্যার পরেই হয়, ফুল ডে ছুটি নেওয়ার প্রয়োজন পড়ে না। আধারের দিকে ঘুরে দাঁড়ালো জোনাকি, তারপর নিচু কণ্ঠে বলল, জি স্যার, পরশু শুক্রবার শনিবার ফুল ডে ছুটি আপনার, এবং রবিবারে অফিস হাফ ডে করে তারপর যাবেন। জোনাকি কিছু বলল না। আধার ফের বলল, 3 দিনের ছুটিকে কাটঝাট করে 1.5 দিন করা হলো। গট ইট। জি। আধার কয়েকটা ফাইল জোনাকিকে এগিয়ে দিয়ে বলল, 2 ঘন্টার মধ্যে এর ডিটেলস চাই আমার। জোনাকি ফাইল দুটো নিয়ে দ্রুত বেরিয়ে গেল কেবিন থেকে। জলকে কেমন লেগেছে তোমার? আমার তো বেশ লেগেছে। নিশির প্রশ্নে তৈমুর ল্যাপটপ বন্ধ করলো, নড়েচড়ে বসে বলল, বেশ ভালো। তবে জোনাকিকেও কিন্তু বেশ লেগেছে, বিশেষ করে তোমার রসকসহীন ভাইয়ের সাথে। নিশি ভ্রু কুঁচকে বলল, মানে? আধার আর আমি তো একসাথেই ঢুকলাম জলদের বাসায়। তার আগে সিঁড়িতে আধারের সাথে জোনাকির ধাক্কা লাগে একটা। তখনই দুজনকে কাছাকাছি পাশাপাশি দেখলাম। ভালোই মানাবে ওদের। দেখো সচ্চ, জলের সাথে সাথে আধার জোনাকির বিয়েটাও দিতে পারো কিনা। নিশি অন্যমনস্কভাবে বলল, হ্যাঁ, জোনাকি বেশ ভালো। ওর সাথে একদিন আলাপ হয়েছিল আমার, অফিসের ফাইল দিতেই ভাই বাসায় ডেকেছিল ওকে। কিন্তু কি বলো তো, মেয়েটা ভাইকে প্রচুর ভয় পায়, আর ভাইকেও দেখি ওর সাথে খুব রুড বিহেভিয়ার করার জন্য। তৈমুর মুচকি হেসে বলে, সবার প্রেমের সূচনা তো এক না বউ, সবার ভালোবাসা তো আর ভালো লাগা থেকে হয় না। কারো কারো ভালোবাসার সূচনা ঝগড়া থেকে হয়। তোমার ভাই তো অন্য সবার থেকে আলাদা, তাই ওর লাভ স্টোরিটাও অন্য সবার থেকে আলাদাই হবে, দেখে নিও। নিশি মৃদু হেসে বলে, ধুর, কি যে বলো না, ওদের মধ্যে বনিবনা হবে না। ভাইয়ের দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে বলে তোমার মনে হয়? তৈমুর বালিশ ঠিক করে বিছানায় শুয়ে বলল, বলা তো যায় না কখন কে ডোবে ডোবে জল খায়। এই স্বচ্ছকেই দেখো না, জলকে তো ওর আগে থেকেই পছন্দ, কিন্তু ওর আলাদা করে কিছুই করতে হলো না। কাকিমা নিজেই জলকে স্বচ্ছর জন্য পছন্দ করেছেন। উপরওয়ালা জলকে পাওয়ার রাস্তাটা স্বচ্ছর জন্য সহজ করে দিয়েছে। কিন্তু সবার ক্ষেত্রে তো সহজ হয় না বউ। কেউ খুব সহজে ভালোবাসাকে জয় করে, আবার কারো ক্ষেত্রে ভালোবাসা জয়ের রাস্তাটা হয় বেশ দুর্গম, কঠিন। কেউ কেউ তো আবার নিজের ভালোবাসাকে পায়ও না। কার ভাগ্যে কি আছে তা স্বয়ং উপরওয়ালা ছাড়া কেউ জানে না। উপরওয়ালা চাইলে আমাদের আধার বাবুর কপালে জোনাকিও থাকতেও পারে। মিস জোনাকি, কাম টু মাই কেবিন রাইট নাও। কথাটা বলেই খট করে লাইন কেটে দিল আধার। জোনাকি আর দেরি না করে দ্রুত আধারের কেবিনে গিয়ে নক করলো। সাথে সাথে ভিতরে যেতে বলল আধার। জোনাকি গিয়ে দাঁড়াতে আধার ইশারা করলো বসার জন্য। জড়সড় হয়ে বসে জোনাকি। আধার একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, এটা দ্রুত শেষ করুন, ঠিক 1 ঘন্টা বাদে একটা মিটিং আছে। জোনাকি ফাইল দেখায় মনোযোগ দিল। আধারও আবার মনোযোগ রাখলো ল্যাপটপের কিবোর্ডে আঙুল বেশ দ্রুত এবং দক্ষভাবে চলছে, হয়তো কোনো জরুরি কাজ করছে। জোনাকি ভালোভাবে ফাইল দেখে আধারের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার ফাইলটা। আধার ফাইলটাতে চোখ বোলালো একবার, না সব ঠিকঠাক আছে। তারপর উঠে দাঁড়ায়, চেয়ার থেকে কোটটা নিয়ে গায়ে জড়িয়ে বলল, চলুন। আমি। আধার হাঁটা থামিয়ে বলে, হ্যাঁ তো আর কে, আপনি ছাড়া কি আমার আর কোনো পিয়া আছে? জোনাকি মাথা নাড়ালো। আধার ফের বলল, তাহলে কোনো কথা না বলে চুপচাপ চলুন আমার সাথে। ফোনটা ডেস্কের উপর রেখে এসেছি, নিয়ে আসি।
আধার ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, গাড়িতে ওয়েট করছি, আপনি আসুন। কথাটা বলেই হনহনিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় আধার। জোনাকি এক দৌড়ে নিজের কেবিনে গিয়ে ফোন আর পার্সটা নিয়ে আবার দৌড় লাগায় লিফটের দিকে। জোনাকিকে দৌড়ে আসতে দেখে আধার ভ্রু কুঁচকে তাকায়, তারপর আবার সঙ্গে সঙ্গে চোখ রাঙায়। এতেই জোনাকির দৌড়ানো বন্ধ হয়ে যায়। আচমকা থামতে গিয়ে স্লিপ কেটে পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নেয় জোনাকি। মনে মনে বলে, একটু আগেই তো বলল গাড়িতে অপেক্ষা করছি, তাহলে এখন লিফটে অপেক্ষা করার মানে কি? এর জন্য কি আজকাল শান্তিতে কি একটু ছোটাছুটি করা যায় না? আচ্ছা, হুড়োহুড়ি করতে বারণ করেছিল তো স্যার, বিশেষ করে ওনার সামনে। উনি তো ফের আমাকে ছুটতে দেখে ফেললো। এবার কি তাহলে বেশ বড়সড়ভাবে ধমক দিবে একটা? অন্যমনস্কভাবে কথাগুলো ভাবতে ভাবতেই লিফটের সামনে এসে দাঁড়িয়ে যায় জোনাকি। সে এখন বিশাল চিন্তায় বিভোর। আধার ধমক দিবে কি দেবে না, দিলেও জোরে দিবে না আস্তে দিবে। জোনাকিকে আবার দাঁড়াতে দেখে এবার বেশ বিরক্ত হয় আধার। জোনাকির হাতের কবজি চেপে ধরে টান দিয়ে লিফটের ভিতরে নিয়ে আসে। আচমকা টান পড়ায় হুঁশ ফেরে জোনাকির। নিজেকে আধারের অনেকটা কাছাকাছি দেখে থতমত খেয়ে যায়। দ্রুত সরে একপাশে গিয়ে দাঁড়ায় সে। চলবে।